This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, প্রধানমন্ত্রী আজকে তার ভাষণের শুরুতেই জয় নিতাই বলে ভাষণ শুরু করেছেন। মানে নদিয়ার মানুষের, বাংলার মানুষের মন জয়ের চেষ্টা করেছেন। পাশাপাশি বিনাপানি দেবী মানে বড়মার প্রসঙ্গ টেনে মতুয়া মন জয়ের চেষ্টাও করেছেন। কিন্তু নরেন্দ্র মোদীর বক্তৃতা শেষ হতে না হতেই কুণাল ঘোষ কাল বিলম্ব করেননি, সাংবাদিক বৈঠক শুরু করে দেন। সেখান থেকে তিনি অভিযোগ করেন নরেন্দ্র মোদী এসআইআর নিয়ে, মতুয়াদের নিয়ে, সিএএ নিয়ে, নাগরিকত্ব নিয়ে একটা শব্দ খরচ করেননি। বোধহয় তারই পাল্টা দিয়েছেন, তৃণমূল কংগ্রেসের পাল্টা সোশ্যাল মিডিয়া দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে তিনি ফিরে গিয়ে সোশ্যাল মিডিয়ায় মতুয়াদের নিয়ে বার্তা দিয়েছেন। সেই বার্তা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। নরেন্দ্র মোদী আজকে লিখেছেন, তৃণমূলের দয়ায় নেই মতুয়ারা, মতুয়াদের পাশে থাকবো, মর্যাদার সঙ্গে মতুয়াদের ভারতে থাকার অধিকার আছে। বিজেপি বাংলায় ক্ষমতা এলে মতুয়াদের আরো অনেক কিছুর আশ্বাস নরেন্দ্র মোদীর। সেই পোস্ট আপনাদেরকে আমরা দেখাচ্ছি। জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আপনারা তো শুরুতেই সাংবাদিক বৈঠক করে বলেছিলেন যে আজকে মতুয়াদের নিয়ে নরেন্দ্র মোদী একটা শব্দ পর্যন্ত খরচ করেননি। তিনি তো সোশ্যাল মিডিয়ায় লিখলেন, এবার কি বলবেন? এবার কি বলবো, কি এসব মিথ্যে আশ্বাসে কিছু বলা যায়? মিথ্যাচারী প্রধানমন্ত্রী 2021-এও তো বলেছিলেন, তারপর কি করেছেন মতুয়াদের জন্য? আজকে কেন মতুয়াদের দরজায় দরজায় ঘুরতে হচ্ছে সিএ এর ফর্ম নিয়ে? 2019-এর একটা অ্যাক্ট, আইন, তারপরে মাত্র 8 জনকে সেই আইনের বলে দেওয়া হয়েছে নাগরিকত্ব। আর তারপর কেটে গেছে এতগুলো বছর। 2021-এও দিয়েছিলেন একই কথা, কিছু করলেন না। তারপর 2025-এ এসে আবার নতুন করে প্রতিশ্রুতি, আমরা এখানে ক্ষমতায় আসলে দেব। তার মানে আইনটা তো কেন্দ্রীয় আইন। জয়প্রকাশ বাবু, আপনি 2019-এর আইনের কথা বলছেন, সবই ঠিক আছে, কিন্তু রুল ফ্রেম হওয়ার পর কার্যকর হয়েছে 2024 থেকে। আজকে সুকান্ত মজুমদার বলেছেন 24 থেকে এতদিন হয়ে গেল মতুয়ারা নাগরিকত্ব আবেদন করেননি, কারণ আপনারা ওনাদের ভয় দেখিয়েছেন, তাই আবেদন করেননি, নাগরিকত্ব পাননি। আমার প্রধানমন্ত্রীকে প্রশ্ন, 2019-এর আইন 2024-এ কেন রূপায়িত হলো? কি করছিলেন মোদী? ঘুমোচ্ছিলেন? মতুয়াদের জন্য প্রাণ কাঁদেনি তখন? 24-এ এসে মনে হলো যে 25 পেরিয়ে 26-এ নির্বাচন, এইসব বিচারিতা মানুষ স্বীকার করবে? আর আজকে তাদের লক্ষ লক্ষ লোকের নাম বাদ গেছে, তারা কি করবে? আর সুব্রত ঠাকুর বলছেন যে এবার না হলেও পরের নির্বাচন কি তার পরের নির্বাচনে আপনারা ভোট দিতে পারবেন। মতুয়াদের নিয়ে ছেলে খেলা হচ্ছে। আর প্রধানমন্ত্রী ফেরত গিয়ে একটা টুইট করে বলে দিচ্ছেন, লজ্জা হওয়া উচিত এরকম দ্বিচারিতার প্রধানমন্ত্রী, মিথ্যাচারী প্রধানমন্ত্রী। শুধু প্রতিশ্রুতি দিয়ে মানুষের মন পাওয়া যায় না। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। নরেন্দ্র মোদীর সেই পোস্ট আবারও আপনাদেরকে দেখাবো। তিনি পোস্টে লিখেছেন, তৃণমূলের দয়ায় নেই মতুয়ারা, মতুয়াদের পাশে থাকবো, মর্যাদার সঙ্গে মতুয়াদের ভারতে থাকার অধিকার আছে। বিজেপি বাংলায় ক্ষমতা এলে মতুয়াদের আরো অনেক কিছু করার আশ্বাস দিয়েছেন দেবজিৎ সরকার, বিজেপি নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, আপনার সঙ্গে কথা বলা ঠিক আগে জয়প্রকাশ মজুমদারের সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছেন পুরোপুরি মিথ্যে আশ্বাস। 2019-এর একটা আইন কেন এতদিন হয়ে গেল? 2024-এ কেন রুল ফ্রেম করা হলো? কেন এতদিন হয়ে যাওয়ার পর মাত্র কয়েকজনকে, মুষ্টিমেয় কয়েকজনকে নাগরিকত্ব দেওয়া হলো? পুরোটাই একেবারে ভাওতা। কি বলবেন? হাজার হাজার নয়, লক্ষ লক্ষ লোককেই নাগরিকত্ব দেবার কাজ চলছে। 19 থেকে বেশ কিছু বছর ধরে জয়প্রকাশ বাবুদের দল তৃণমূল কংগ্রেস মতুয়াদের ভুল বোঝালো, বলল যে যদি সিএ এর ফর্ম ভরো তাহলে তোমরা ডিটেনশন ক্যাম্পে, ভয়তে অনেকেই বিভ্রান্তির ফলে অনেকে করলেন না। আজকে তারা ভুল বুঝেছেন, তারা সবাই থেকে দলে দলে এতই পরিমাণে সিএ এর ফর্ম ভরছেন, ফিল আপ করছেন, জমা দিচ্ছেন আবেদনপত্র, যে তাদের একটা দীর্ঘসূত্রিতার সম্ভাবনা তৈরি হয়েছে। একটা কথা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের পক্ষ থেকে বলতে চাই, মতুয়া, নমশূদ্র এবং অন্যান্য উদ্বাস্তু যারা ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে এপার বাংলায় পালিয়ে এসেছেন বাংলাদেশ থেকে, তারা নিশ্চিন্ত থাকুন, হিন্দু মাত্রেই অত্যাচারিত বাংলাদেশি যারা পালিয়ে আসবেন হিন্দু হিসেবে মুসলমানের অত্যাচারে, তারা সবাই নাগরিকত্ব পাবেন, তারা সবাই ভোটদানের অধিকার পাবেন। ধন্যবাদ। যুবভারতীতে মেসের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, তা নিয়ে মুখ খুললেন নরেন্দ্র মোদী। তিনি বললেন তৃণমূলের মতো
দলের জন্য আজ পশ্চিমবঙ্গ লজ্জিত, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূলের মতো একটা দলের কারণেই আজ পশ্চিমবঙ্গ লজ্জিত, তৃণমূলের জন্যই হাজার হাজার ফুটবল প্রেমী আজ হতাশ। সোশ্যাল মিডিয়া পোস্ট প্রধানমন্ত্রী। রক্তিম আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছে। রক্তিম, দেখো, প্রধানমন্ত্রী যে পোস্টটি করেছেন সোশ্যাল মিডিয়ায়, সেখানে পরিষ্কার তিনি নাম না করে, মেসি ম্যাচের নাম না করে কিন্তু গোটা ঘটনার সমালোচনা, তীব্র সমালোচনা করেছেন। এবং তিনি যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, সেখানে তিনি বলেছেন সাম্প্রতিক অতীতে বিভিন্ন বছরগুলিতে পশ্চিমবঙ্গের মানুষ অনেক কিছু সহ্য করেছেন, তার মধ্যে নারী শক্তি অবস্থা অত্যন্ত দুঃখজনক। আর ঠিক তার পরের লাইনটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, পশ্চিমবঙ্গের মতো একটি ফুটবল প্রেমী রাজ্য তৃণমূল কংগ্রেসের কারণে লজ্জিত হয়েছিল। বুঝতে বাকি নেই কোন কারণটা কথা বলেছি। ঠিক গত শনিবার মেসি যুব ভারতীর সফর নিয়ে যে ঘটনাটা ঘটেছিল, সেটা নিয়ে তিনি বলেছেন, এটা বুঝতে কোনো বাঙালি বা কোনো ফুটবল প্রেমী কিন্তু বাকি রইল না। এবং শেষ লাইন লিখেছিলেন, সাম্প্রতিক ঘটনাটি অনেক ফুটবল প্রেমী তরুণের হৃদয় ভেঙে দিয়েছে। অর্থাৎ মেসির যে যুব ভারতীর সফর, সেই সফরে যে ঘটনা ঘটেছিল এবং তারপরেও যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সেটাকেই যে ইঙ্গিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পোস্টে কিন্তু তা স্পষ্ট রয়েছে। বেশ, ধন্যবাদ রক্তিম। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, যুব ভারতীতে মেসের অনুষ্ঠানে বিশৃঙ্খলা তাড়িয়ে মুখ খুললেন নরেন্দ্র মোদী। তৃণমূলের মতো একটা দলের কারণে আজ পশ্চিমবঙ্গ লজ্জিত, তৃণমূলের জন্যই হাজার হাজার ফুটবল প্রেমী আজ হতাশ। সোশ্যাল মিডিয়া পোস্ট প্রধানমন্ত্রী। আর এই মুহূর্তে আমাদের নজর রাখতে হবে বাংলাদেশের দিকে, তার কারণ বাংলাদেশ থেকে এই মুহূর্তে বড় খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশে আবারও বড় নাশকতা চালাতে পারে জিহাদিরা, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, ভারতীয় যে দপ্তর রয়েছে, যে দূতাবাস রয়েছে, সেগুলোকেও আবার টার্গেট করতে পারে জিহাদিরা। সবচেয়ে বড় কথা, বাংলাদেশে সরকারও কি ফেলে দেওয়ার ছক করছে জিহাদিরা? এ বিষয়ে জানবো, কথা বলবো আমাদের চিফ রিপোর্টার সিজার আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, তাহলে কি এবার শেখ হাসিনাকে যেভাবে দেশ থেকে বার করে দেওয়া হয়েছিল, ইউনূসেরও একই পরিণতি হতে চলেছে? তো খালি ইউনূস না, এই আশঙ্কাটা তৈরি হচ্ছে, আশঙ্কাটা কিন্তু গত কয়েকদিন ধরেই তৈরি হচ্ছে। গত কয়েকদিন ধরে যে মবকৃতি আমরা দেখলাম, অর্থাৎ অনিয়ন্ত্রিত যেভাবে হিংসা ছড়ানো হলো, এবং সেই হিংসার পেছনে একটা খুব পরিকল্পনা কাজ করছে বলেই মনে করছেন বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো। ভারতীয় গোয়েন্দাদের কাছেও এই ধরনের কিছু ইনপুট এসছে যে সামনের নির্বাচন যেটা রয়েছে, সেই নির্বাচনে গোটা বিষয়টাকেই কোথাও নির্বাচন যাতে না হয় এবং সেই গণতান্ত্রিক পরিকাঠামো যাতে তৈরি না হয়, তার জন্য একটা অংশ সক্রিয়। এবং তারা একদিকে যেমন ভারতীয় দূতাবাসগুলোকে টার্গেট করতে পারে, পাশাপাশি ইউনূস সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করতে পারে, এবং সেখানে ইসলামিক চরমপন্থী দলগুলোকে সমর্থন করে এই ধরনের কিছু সামরিক ব্যক্তিকে মুখ হিসেবে আনতে পারে, অর্থাৎ একটা অভ্যুত্থানের পথেও যেতে পারে। অর্থাৎ সব মিলিয়ে এই মুহূর্তে ইউনূসের সামনেও কিন্তু একটা বড় ক্রাইসিস তৈরি হয়েছে, কারণ তিনি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না এই কট্টরপন্থীদের। পরিস্থিতি এই মুহূর্তে ইউনূসের হাতের কার্যত বাইরে। অনেক ধন্যবাদ সিজার। বাংলাদেশে বিশৃঙ্খলা, ওসমান হাদির শেষকৃত্য, আর সেই শেষকৃত্য ঘিরেও বিশৃঙ্খলার ছবি দেখা যাচ্ছে ঢাকায়। নামাজ শেষ হতেই বাংলাদেশ সংসদ ভবনে ঢোকার চেষ্টা একদল জনতার। মাইকিং করে উন্মত্ত জনতাকে সরানোর চেষ্টা করেন নিরাপত্তা কর্মীরা। বাংলাদেশ সেনা কোনো ক্রমে নিরস্ত করে উন্মত্ত জনতাকে। সংসদে প্রবেশের গেটগুলো ঘিরে রেখেছে বাংলাদেশ সেনা। আওয়ামী লীগ সরকারের পতনের পরেও কট্টরপন্থীরা ভাঙচুর চালায় বাংলাদেশ সংসদ ভবনে। আপনাদের জানিয়ে রাখবো, এই মুহূর্তে বাংলাদেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে রেহাই পাচ্ছে না সংসদ ভবনও। বাংলাদেশের সংসদ ভবনে হামলার ছক জামাতের। সংসদ ভবন দখলের চেষ্টা, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হলো সংসদ ভবনকে। মোতায়েন করা হলো 20 কোম্পানি বিজিবি। মানিক মিয়া অ্যাভিনিউতেও মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। বডি ক্যামেরা পরে নিরাপত্তায় 1000 পুলিশ কর্মী। আর এই মুহূর্তে সন্ধ্যা সুপার প্রাইম টাইমে একটা বড় আপডেট আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি। ভারতীয় সেনা প্রধানকে ফোন করলেন বাংলাদেশের সেনা প্রধান। এই মুহূর্তে বড় আপডেট, দুই দেশের সেনা প্রধানের মধ্যে কি কথোপকথন হলো, অত্যন্ত ইম্পর্টেন্ট। আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছে। সায়ন্ত, ভারতীয় সেনা প্রধানকে ফোন, বাংলাদেশের সেনা প্রধানের কি কথোপকথন হলো তাদের মধ্যে?
দেখো, ভারতের সেনা প্রধানকে মূলত যেটা জানা যাচ্ছে যে ফোন করা হয়েছে বাংলাদেশ সেনা প্রধানের তরফে, এবং মূলত যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশের মধ্যে যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কিন্তু সীমান্তে পড়েছে তার প্রভাব, এবং যে কারণে গতকাল আমরা দেখেছি যে ভারতীয় সেনা পূর্বাঞ্চল সেনা কমান্ডার উত্তর পূর্বে গিয়ে সেখানে বৈঠক করেছেন, কিন্তু সীমান্ত পরিস্থিতি যে কোনোভাবেই উদ্বেগের বাইরে নয় সেটা কিন্তু আজকে ভারতের সেনা প্রধান বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশ সেনা প্রধানকে। আর সেই কারণে বাংলাদেশ সেনা প্রধান কিন্তু নিজেদের অবস্থানও ব্যাখ্যা করেছে যে এখন বর্তমানে কি অবস্থা রয়েছে, এবং কেউ অনুপ্রবেশ বা এই সুযোগ নিয়ে বাংলাদেশের সীমান্ত পরিস্থিতিকে উত্তপ্ত করার চেষ্টা হচ্ছে কিনা, এই গোটা বিষয়টি কিন্তু আজকে আলোচনার মধ্যে উঠে এসেছে। অত্যন্ত বড় আপডেট, অনেক ধন্যবাদ সায়ন্ত।